নমস্কার, গপ্প টাইম চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমাদের গল্প রাতের বিভীষিকা, কল্পনা ভট্টাচার্যের লেখা। এনজয় ইয়োর স্টোরি। স্কুলের পরীক্ষা শেষ। আমরা ভাই বোনেরা পড়ার ঘরে বসে জমি আড্ডা দিচ্ছি। হঠাৎই তার মধ্যে আমাদের দি গ্রেট মুকুল মামা উদয় হয়ে পেছন থেকে হেঁড়ে গলায় বলে উঠল, এই কি এত গল্প হচ্ছে রে? আমাদের সান্ধ্য মজলিসে হঠাৎ ধূমকেতুর আবির্ভাবের মতো মুকুল মামাকে পেয়ে আমরা সমবেত উল্লাসে ওকে এনে বসালাম আমাদের আড্ডার মধ্যমণি করে। মুকুল মামা আমাদের সবচেয়ে প্রিয় মামা। আমাদের আগাগোড়া ধারণা মুকুল মামা জানে না এমন কোনো বিষয় বোধহয় পৃথিবীতেই নেই। দুনিয়ার সকল ধরনের বিদ্যে বা অবিদ্যে সকল বিষয়ে সে অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ ব্যক্তি। মামা আমাদের বাড়িতে এলে আমাদের আড্ডা দ্বিগুণ বেড়ে যায়। তার কারণ মুকুল মামার গল্প। ওকে হাতের কাছে পেয়ে বুচকি বলল, মামা একটা জমিয়ে গল্প বলো। বুচকির কথায় মুকুল মামা ফিচ করে একটু হেসেই বলল, গল্প কি আর জানি রে, তোদের যা বলি সবই আমার অভিজ্ঞতার ফসল। সেগুলো কোনোটা গল্প নয়, একটা ঘটনা। আমি বললাম, ওগুলো ঘটনাই হোক আর যাই হোক আমাদের কাছে দুর্বোধ্য হবে না। আমায় থামিয়ে মামা বলল, আমার জীবনে তো প্রচুর অভিজ্ঞতা। তোরা কেমন ঘটনা শুনতে চাস বলতো? বুচকি বলল, আচ্ছা মুকুল মামা, তোমার কোনো ভৌতিক অভিজ্ঞতা আছে? আমাদের কথার মাঝখানে গরম গরম বেগুনি আর চা নিয়ে গীতা মাসি ঘরে ঢুকলো। সেদিকে তাকিয়ে মুকুল মামা বলল, আচ্ছা এবার বলতো, ভূতের গল্প শুনে কেউ অজ্ঞান হয়ে পড়বি না তো? না না, ভূত আমার ভূত। গরম একটা বেগুনি হাতে তুলে তাতে এক মোক্ষম কামড় বসিয়ে মুকুল মামা শুরু করলো। তবে শোন, তখন আমি পূর্ণ বেকার। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই আর কাগজে কর্মখালির বিজ্ঞাপন দেখে দেখে এখানে সেখানে দরখাস্ত পাঠাই। প্রায় কোনো জায়গা থেকেই ডাক আসে না। আসলে আমার ডিগ্রির বহর দেখে কেউ চাকরি দিতে ঠিক সাহস পায় না। সেদিন আমি সন্ধ্যা ভ্রমণ থেকে বাড়ি ফিরতেই আমার মা আমার হাতায় একটা রঙিন খাম দিয়ে বললেন, খোকা, আজ বিকেলে তোর ওই চিঠিটা এসেছে। মার হাত থেকে খামটা নিয়ে আমি দেখলাম খামের ওপর বেশ সুন্দর হস্তাক্ষরে গোটা গোটা অক্ষরে আমার নাম লেখা রয়েছে। অজস্র কৌতূহলে খামটা খুলে মুখটা ছিঁড়ে ভেতরের কাগজটা বের করতেই একটা মিষ্টি সুগন্ধ ছড়িয়ে পড়ল চারপাশে। একটু পরেই বুঝলাম গন্ধটা বিদেশি দামি আতরের, আর আসছে ওই চিঠিটার গা থেকেই। চিঠির গায়ে আতরের গন্ধ মানে? বুচকি চট করে প্রশ্নটা করে বসলো মুকুল মামাকে। হ্যাঁ, গায়ে মানে চিঠি লেখার কাগজটায় বোধহয় আগে থেকেই আতর স্প্রে করা ছিল। আমি বললাম, তারপর? তারপর আর কি, আমার আনন্দের আর সীমা নেই। চিঠিটা এসেছে সুদূর ভাগলপুরের এক কোম্পানি থেকে। ওখানে পুরনো বাড়ি ভেঙে নতুন বাড়ি হবে। সেই কাজ দেখাশোনা মানে আর কি, সুপারভিশনের কাজ করতে ডেকে পাঠিয়েছে আমায় মোটা বেতন দিয়ে। আমি বললাম, মামা তুমি ভাগলপুরে গেছিলে? সেটাই তো বলছি রে। প্রথমে তো অবাকই হয়েছিলাম চিঠিটা পেয়ে, পরে আরও অবাক হলাম চিঠি পাঠানোর তারিখটা দেখে। সেটা লেখা হয়েছিল প্রায় 10 মাস আগে। ডাক বিভাগের অবহেলা দেখে খুব বিরক্ত হয়ে মনে মনে বললাম, হুহ, ভাগলপুর থেকে কলকাতায় চিঠি আসতে 10 মাস সময় লাগে। ঠিক করলুম চিঠি যখন পেয়েছি তখন একবার ঘুরেই আসবো। পরের দিনই সকালবেলা ভাগলপুরকে আমি ট্রেনে উঠে বসি। সে এক নতুন অভিজ্ঞতা। জীবনে প্রথম একা একা ট্রেনে চেপে চলেছি। প্রথমে একটু ভয় ভয় করছিল, পরে পাশে বসা এক বাঙালি ভদ্রলোককে পেয়ে যেতেই ভয়টা ক্রমশ কেটে গেল। ওর সাথে নানা ধরনের গল্প করতে করতে পথটা হুহু করে পার হতে লাগলো। ট্রেনের সাথে সাথে যেন মাঠ ঘাট প্রান্তর সব যেন ছুটে চলেছে। চাকরি পাওয়ার আশায় মনটা ফুরফুর করছিল। কল্পনা আর স্বপ্নের মাঝে ভাসতে ভাসতে দুলতে দুলতে চলেছে।
ট্রেনের দুলুনিতে চোখ দুটো কখন যেন জুড়িয়ে গিয়েছিল। ঘুম ভাঙলো ঘন্টাখানেক পর। বুঝলাম এতক্ষণে বেশ খানিকটা পথ পেরিয়ে এসেছে। পাশের ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, ভাগলপুর আসতে কত দেরি? ভদ্রলোক বাইরেটা দেখে বললেন, আর পাটতলা স্টেশনের পর আসবে। এতক্ষণে আমি খেয়াল করলাম বিকেল কেটে অনেকক্ষণ আগেই সন্ধে নেমেছে। হঠাৎ এক বিশাল ঝাঁকুনি, যাত্রীদের মধ্যে চাপা উত্তেজনা, মালপত্র সব দুমদাম ছিটকে ছড়িয়ে পড়ল কামরায়। ঘুরঘুটে এক মাঠের কাছে ট্রেনটা দাঁড়িয়ে পড়ল বিকট শব্দে। মুহূর্তে যাত্রীদের মধ্যে ট্রেন থেকে নেমে পড়ার জন্য হুড়োহুড়ি পড়ে গেল। আমার পাশের বসা ভদ্রলোক আমায় বললেন, বলছি মালপত্রগুলো একটু দেখবেন তো, ব্যাপারটা কি হয়েছে একটু দেখে আসি। আমি ঘাড় নাড়তেই ভদ্রলোক অমনি ট্রেন থেকে দ্রুত নেমে পড়লেন। দেখতে দেখতে পুরো বগিটা ফাঁকা হয়ে গেল। একা একটা কামরায় বসে থাকতে বেশ ভয় করছিল। পাশের ভদ্রলোক কখন ফিরে আসবেন অধীর আগ্রহে তারই অপেক্ষা করা ছাড়া আর কী বা করার ছিল আমার। খানিক পরে ভদ্রলোক ফিরে আসতেই আমি জিজ্ঞেস করলাম, দাদা কি হয়েছে? ট্রেন থেমে গেল কেন? ভদ্রলোক মালপত্তর গোছাতে গোছাতে বললেন, আরে আর বলবেন না, ফিশ প্লেট খোলা, কার যেন খুলে রেখেছিল। আজ রাতের মধ্যে ট্রেন আর যাবে না। কথা শেষ করে ভদ্রলোক মালপত্র নিয়ে নেমে যাচ্ছেন দেখে আমিও বললাম, দাদা দাদা দাঁড়ান দাঁড়ান দাদা, আপনার সঙ্গে আমিও যাব। ভদ্রলোক ছুটতে ছুটতে বললেন, মশাই অজানা জায়গা, দাঁড়াবার সময় নেই, রাত কাটাবার একটা জায়গা তো জোটাতে হবে, আপনিও নেমে পড়ুন। ভদ্রলোক নেমে পড়ার পর আমিও অ্যাটাচিখানা নিয়ে ট্রেন থেকে নেমে দেখি মাত্র কিছুক্ষণ আগে নেমে যাওয়া ভদ্রলোক যেন হাওয়ায় উবে গেছেন। বাইরের ঠান্ডা হাওয়া যেন হুল ফুটিয়ে দিচ্ছে সারা গায়ে। জায়গাটা জনমানব শূন্য। সোয়েটার মাফলার গায়ে দিয়ে হাঁটতে লাগলাম। চারপাশ অন্ধকার। এবার মালুম হলো খিদের পেটটা টনটন করে উঠছে। খাবার এবং আশ্রয়ের সন্ধানে জোরে পা চালাতে লাগলাম। অনেকক্ষণ হাঁটার পরে দূরে একটা টিমটিমে লণ্ঠনের আলো দেখতে পেলাম। কাছে গিয়ে দেখলাম লণ্ঠনটা একটা রিকশার। অচেনা জায়গায় রাতের বেলা একটা রিকশা পেয়ে যেন হাতের চাঁদ পেলাম। এগিয়ে গিয়ে রিকশাওয়ালাকে আমার গন্তব্যস্থল অর্থাৎ ভাগলপুরের কোম্পানির ঠিকানা বলতেই সে ঘাড় নেড়ে জানান দিল জায়গাটা তার চেনা। সময় নষ্ট না করে উঠে বসলাম রিকশায়। শীতের কাঁপুনি থেকে বাঁচতে রিকশাওয়ালা যেভাবে কম্বল তার সারা শরীরটাকে জড়িয়েছে যে তা দেখে আমার প্রথমে হাসি পেলেও পরে ওকে ওই অসময়ে পাবার জন্য ধন্যবাদ না জানিয়ে পারলাম না। আমাকে নিয়ে রিকশা ঝড়ের গতিতে ছুটতে লাগলো। ঠান্ডা হিমেল হাওয়া ঝটকার মাঝে মাঝে শরীরটা কেঁপে কেঁপে উঠল। রাস্তার ধারে লাইট পোস্টের টিমটিমে আলো কুয়াশাচ্ছন্ন হয়ে ঘোলাটে আলো ছড়াচ্ছিল। পুরো রাস্তাটাই আধো অন্ধকারে ঢাকা। শীতের তাণ্ডবে লোকজনও বিকেলের পর থেকেই ঘরে গিয়ে ঢুকেছে। জনশূন্য রাস্তায় এলোমেলো কয়েকটা কুকুর ঘুরে বেড়াচ্ছিল। তাদের বিকট চিৎকারে সন্ধ্যার নিস্তবতা খান খান হয়ে পড়ছিল। রিকশা এত জোরে চলছিল যে মাঝে মাঝে রিকশাওয়ালাকেও ঠিক মতো দেখা যাচ্ছিল না। এতটা পথ আসার পর আমি গভীর নিস্তবতা ভেঙে রিকশাওয়ালাকে প্রশ্ন করলাম, কি ভাই আর কত দূর? ওপাশ থেকে কোনো উত্তর নেই। ভাবলাম ও আমার কথা শুনতে পায়নি। আমি আমার গলা ঝেড়ে আবার প্রশ্ন করলাম, কি ভাই আরো কত দূর? এবার রিকশাওয়ালা উত্তর দিল, ওর গলার স্বর কেমন যেন খ্যানখ্যানে মনে হলো। কিছুক্ষণের মধ্যেই রিকশা পাকা রাস্তা ছেড়ে গ্রামের পথ ধরল। শীত যেন এখানে জাঁকিয়ে বসেছে। রাস্তার পাশের বড় বড় গাছগুলো অন্ধকারে জমাট বেঁধে দাঁড়িয়ে আছে। ওদের ঘন কালো ছায়া রাস্তাটাকে আরও অন্ধকারে ঢেকে দিয়েছে। মনে মনে বিপদের আশঙ্কায় ইষ্টনাম জপতে লাগলাম। ব্যস্ত হয়ে রিকশাওয়ালাকে আবার প্রশ্ন করলাম, আরও কত দূর? এবার রিকশাওয়ালা ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকালো।
আমি মুহূর্তের মধ্যে ওকে দেখে চমকে উঠলাম। এত অন্ধকারে ওর চোখ যেন বিড়ালের মতন জ্বলছে। রিকশায় ওঠার আগেও ওকে এত রোকা দেখায়নি। তখন মনে হলো ওর শরীরে কোথাও মাংস নেই। সরু সরু কাঠির মতো হাতে ধরে সে রিকশা চালাচ্ছে। আমি ওর দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলাম না। শরীরের ভেতরে একটা অসম্ভব জোরে ঝাঁকুনি লাগলো। আমি চোখ বন্ধ করে রিকশার গতিটা চেপে ধরলাম। চোখ খুললাম, রিকশাওয়ালার আবার সেই খ্যানখ্যানে গলার শব্দ। বাবু, একটু সামলে বসবেন, সামনে জলা। ওর কথা শুনে আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল। বলে কি লোকটা? সামনে জলা? পার হবে কি করে? উড়বে নাকি? বুকের মধ্যে জমে থাকা আমার এতগুলো প্রশ্নের উত্তর বুঝি ওর জানাই ছিল। ও আবারও মুখটা না ঘুরিয়েই বলে উঠল, একটুখানি পথ বাকি, ঘুরে ঘুরেই যাই। সারাদিনের পথের ক্লান্তিতে আর বেশিক্ষণ ওর কথা শুনতে ইচ্ছা করছিল না। একটু বিরক্ত স্বরেই ওকে উত্তর দিলাম, হ্যাঁ হ্যাঁ, যা হয় তাড়াতাড়ি করো। আমার কথা শেষ হওয়ার আগেই চারপাশ থেকে একটা দমকা হাওয়া ছুটে এলো, আর তারপরে শুরু হলো ঝুরঝুর বৃষ্টি। আকাশে ঘন ঘন বিদ্যুৎ গর্জন, চারপাশের অন্ধকার আমায় যেন গিলে ফেলতে এলো। আমি ভয় পেয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলাম রিকশায় বসে। মাথার ভেতর অসম্ভব যন্ত্রণা হতে লাগলো, চোখের দৃষ্টি ক্রমশ ঝাপসা হয়ে উঠছে। আবার সেই চাপা খ্যানখ্যানে গলায় রিকশাওয়ালা বলল, ওই যে সামনে লোহার গেট, ওটাই গড় রাজার বাড়ি আর বাগান। ওখানেই তৈরি হবে নতুন বাড়ি। ওর কথার কি উত্তর দেব বুঝতে পারলাম না। শুধু এইটুকুই বুঝতে পারছিলাম যে ভয়ে আর দুশ্চিন্তায় আমার শরীর বেয়ে এত ঠান্ডার মধ্যেও দরদর করে ঘাম গড়িয়ে পড়ছে। রিকশা থেকে অনেক কষ্টে নেমে দাঁড়ালাম। দুটো পা ততক্ষণে আমার জমি পাথর হয়ে গিয়েছিল। অতি কষ্টে পকেট থেকে হাত ঢুকিয়ে টাকা বের করলাম রিকশার ভাড়া দেওয়ার জন্য। কিন্তু আমি আশেপাশে কোথাও রিকশাওয়ালাকে দেখতে পেলাম না। আমি চেঁচিয়ে ডাকলাম, ও ও ভাই, কোথায় গেলে? ভাড়াটা নিয়ে যাও। কোনো সাড়া পেলাম না। ঝিপঝিপ বৃষ্টির মধ্যেও দূরে কোথাও কালো প্যাঁচা কর্কশ স্বরে ডেকে উঠল। অতি কষ্টে খুঁড়িয়ে খুঁড়িয়ে দূরের গেটটার কাছে পায়ে পায়ে এগিয়ে গেলাম। ঘন অন্ধকারের মধ্যেও পুরনো রাজবাড়ির কিছুটা অংশ স্পষ্ট হলো। গেটের সামনে কম্বল মুড়ি দিয়ে একজন দারোয়ান বসে আছে। নিচে টিমটিম করে জ্বলছে একটা লণ্ঠন। এতক্ষণ পরে আরও একজন মানুষ পেয়ে মনে কিছুটা বল ফিরে পেলাম। কাছে গিয়ে তাকে চিঠিটা দেখিয়ে বললাম, আমি কলকাতা থেকে এসেছি। আমার কথায় লোকটা কোনো উত্তর না দিয়ে হাত দিয়ে ঠেলে গেটটা খুলে দিল। আমি ভেতরে ঢুকলাম। এবারে ভেতরের একটা বড় বাড়ি নজরে এলো। অন্ধকারে বাড়িটাকে একটা বিকট আকারের হাতির মতো হচ্ছিল। আমি আরও একটু এগিয়ে গেলাম। বাড়ির পেছন পাশটা বোধহয় ভাঙা হয়েছে। বারান্দার কিছুটা অংশ বিপজ্জনকভাবে ঝুলছিল। আরও একটু পেছন দিকে একটা ছাউনি দেখতে পেলাম। ছাউনির নিচে দু একজন মানুষের নড়াচড়া, কথা বলাও শোনা যাচ্ছিল। এতক্ষণে আমি শরীরে পুরোপুরি স্বস্তি ফিরে পেলাম। দ্রুত পায়ে এগিয়ে চললাম ছাউনির দিকে। আমাকে দেখেই লোকগুলো কেমন হঠাৎ চুপ করে গেল। কম্বলে ঢাকা চোখ দিয়ে আমাকে জুলুজুলু করে দেখতে লাগলো। আমি দেখলাম ওদের চোখে মুখে অসম্ভব আতঙ্কের ছায়া। আমি কিছু একটা বলতে চাইতেই দেখলাম ওরা এক এক করে এগিয়ে আসছে আমার দিকে। কম্বলের নিচ থেকে বেরিয়ে আসছে মাংসহীন কয়েক জোড়া হাত। চোখের জুলজুল দৃষ্টি আগুনের গোলা হয়ে আমার দিকে এগিয়ে আসছে রেখে আমি ভয়ার্ত গলায় চেঁচিয়ে উঠলাম, বাঁচাও! তারপর বুঝকি গোল্লা চোখে প্রশ্ন করতেই মুকুল মামা বলল, তারপর আর কি, জ্ঞান ফিরেছিল কয়েকজন মানুষের ডাকে। ওরা আমাকে জল কাদা মাখা অবস্থায় উদ্ধার করেছিল জলার পাশ থেকে। পরে ওদের মুখেই শুনেছিলাম আরও এক দুর্যোগের রাতের কথা।
কোম্পানির ডাক পেয়ে কলকাতা থেকে সেই রাতে একজন মানুষ রিক্সা চেপে ওই দিকেই যাচ্ছিল। পথে ঝড় উঠলে রিক্সার চাকা খুলে রিক্সাওয়ালা ও সেই ভদ্রলোক দুজনেই জলায় তলিয়ে যায়। পরের দিন ওদের মৃতদেহ ভেসে ওঠে। মুকুল মামা গল্প শেষ করেই দরজার দিকে পা বাড়ালো। এমন সময় পাশের ঘরে টেলিফোন হঠাৎ বেজে উঠল। ফোনে মা কেঁদে উঠলেন, কাকে যেন বললেন, বলছো কি? মুকুলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না? জলার গভীরে লোক নেমেছে। মুকুল মামার নাম শুনেই আমরা ডাকলাম, মুকুল মামা, ও মুকুল মামা, কোথায় গেলে? গল্পটা শেষ করে যাও। দাও। বাইরের একটা ঝোড়ো হাওয়ায় ঘরের জানালাটা দুবার বন্ধ হয়েই খুলে গেল।